প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছি। আজকে তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার যে অ্যাসাইনমেন্ট রয়েছে, আজকে আমি সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তবে আমি আশা করি তোমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত কাজ 1-এর যে পেজটা তোমরা পেয়েছো, তোমাদের সেটা এখন হাতে আছে, আমি এটা আশা করি। তো চলো আমরা আজকে যে প্রথম অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই বিষয়গুলো সম্পর্কে জেনে নিই। আজকে আমরা এই নির্ধারিত কাজ 1-এর অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্টের জানবো এগ্রিকালচার শব্দের উৎপত্তি ও এর সংজ্ঞা, কৃষির গুরুত্ব, কৃষির ক্ষেত্র, ফসলের প্রকারভেদ, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস, বনায়ন, মাঠ ও উদ্যান ফসল এবং কৃষি যন্ত্রপাতি। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জানবো এগ্রিকালচার শব্দের উৎপত্তি। এগ্রিকালচার বা কৃষি যে শব্দটি, এগ্রিকালচার শব্দটি এসেছে মূলত দুটি ল্যাটিন শব্দ থেকে। শব্দ দুটো হচ্ছে এগার এবং কালচুরা। এগার হচ্ছে ল্যান্ড বা ভূমি এবং কালচুরা হচ্ছে চাষাবাদ বা কাল্টিভেশন। তাহলে এগ্রিকালচার শব্দটি হচ্ছে দুটি ল্যাটিন শব্দ থেকে, একটা হচ্ছে এগার এবং আরেকটি হচ্ছে কালচুরা। এগার অর্থ কি হচ্ছে ল্যান্ড বা ভূমি এবং কালচুরা হচ্ছে চাষাবাদ বা কাল্টিভেশন। তাহলে এগ্রিকালচার শব্দটির অর্থ দাঁড়ায় ভূমি চাষাবাদ, অর্থাৎ ভূমিকে চাষ দিয়ে ফসল উৎপাদন করার যে পদ্ধতি তাকে আমরা এগ্রিকালচার বা কৃষি বলবো। কিন্তু আমরা এই সংজ্ঞাটা যদি সুন্দরভাবে বলি তাহলে আমরা এভাবে বলবো, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে। প্রাকৃতিক সম্পদ কোনগুলা? মাটি, পানি, সূর্যের আলো, বাতাস। এই যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এই প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, উন্নয়ন, তারপর বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ যে প্রক্রিয়া রয়েছে, এগুলাকে আমরা বলবো কৃষি শিক্ষা। আমরা কৃষি শিক্ষার যে শব্দের উৎপত্তি এবং কৃষি শিক্ষা কি আমরা এই সম্পর্কে জানলাম, যে প্রাকৃতিক সম্পদকে যথাযথ ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ প্রক্রিয়া যে প্রক্রিয়া রয়েছে তাকে আমরা এগ্রিকালচার বলবো। এবার আমরা জানবো কৃষির গুরুত্ব। মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি যে মৌলিক চাহিদা, 5টি মৌলিক চাহিদা আসে মূলত কৃষি থেকে। যেমন আমরা যদি খাদ্যের কথা বলি, আমরা ভাত, রুটি, তরিতরকারি, শাকসবজি, ফলমূল এগুলা খেয়ে থাকি। এগুলো কিন্তু সবই কৃষি থেকে আসে। তারপরে আমরা যে বস্ত্রের ক্ষেত্রে রয়েছে, আমরা যে সুন্দর সুন্দর যে ড্রেস পরি, এগুলো আসে কি থেকে? পাট থেকে, তুলো থেকে, রেশম থেকে। এগুলো কিন্তু কৃষি থেকে আসতেছে। বাসস্থানের ক্ষেত্রে রয়েছে যে আমরা যে ঘর বাড়ি, দালান কোঠা তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু এই কাঠের প্রয়োজনীয়তা রয়েছে এবং কাঠটা আসে কি থেকে? এই কৃষি থেকে আসে। কিন্তু এই সুন্দর সুন্দর বাসার ভিতরে যে ফার্নিচার তৈরি করা হয়, খাট, পালঙ্ক, এগুলো কিন্তু আসে তাহলে কৃষি থেকে আসে। তাহলে বাসস্থানের ক্ষেত্রে কৃষির গুরুত্ব রয়েছে। তারপর হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। আমরা যে পড়াশোনার যে মৌলিক উপকরণ বই, সেই বইটা কিন্তু তৈরি করা হয় বাঁশের পাতা, নলখাগড়া বা আখের যে ছোবড়া রয়েছে, সেটা থেকে কিন্তু এই বই তৈরি করা হয়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, টেবিল, ডেস্ক এসব কিন্তু তোমার এগ্রিকালচার মানে কৃষি থেকেই কিন্তু তৈরি করা হয় থাকে। তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রেও কৃষি শিক্ষার গুরুত্ব রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভেষজ যে উদ্ভিদ রয়েছে, এগুলো থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। যেমন আমলকি, হরতকি, বহেরা, অর্জুন, এরকম অনেক গাছ রয়েছে যেগুলো থেকে ওষুধ তৈরি করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, যে 5টি মৌলিক চাহিদা আসে মূলত কৃষি থেকে। তারপর আছে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে। বিভিন্ন রকম শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে কৃষি গুরুত্ব রয়েছে। যেমন চামড়া শিল্প রয়েছে, পাট শিল্প রয়েছে, রাবার শিল্প রয়েছে। এগুলা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এইসব শিল্পের উপরে, এইসব কৃষিজাত যে পণ্য রয়েছে এগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠছে। শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যে কৃষির গুরুত্ব রয়েছে। তারপর হচ্ছে কর্মসংস্থানে।
অনেকে কৃষির সাথে যুক্ত থেকে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারতেছে। কিভাবে সেটা? যেমন কেউ ফলের বাগান করতে পারে, কেউ ফুলের বাগান করতে পারে, অথবা কেউ মৎস্য খামার করতে পারে। এরকম বিভিন্ন বা চাষাবাদ করে ফসল উৎপাদন করে সেগুলা জীবিকা অনির্বাহ করতে পারে, অর্থাৎ তার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি গুরুত্ব রয়েছে। যেমন বাংলাদেশ থেকে চিংড়ি মাছ বিদেশে রপ্তানি করা হয়। তারপর হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে। তৈরি পোশাকটা আসে, আমি আগেই বলছি যে পোশাক তৈরি হয় পাট থেকে, তুলা থেকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেমন চামড়া, এগুলো বিদেশে রপ্তানি করে, এগুলো কিন্তু কৃষি অন্তর্ভুক্ত। রাবার বিদেশে রপ্তানি করা হয়, চা বিদেশে রপ্তানি করা হয়, এগুলো সবই কিন্তু কৃষির অন্তর্ভুক্ত। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষির গুরুত্ব রয়েছে। তারপর আছে প্রাকৃতিক ভারসাম্য এবং হচ্ছে সৌন্দর্য রক্ষার জন্য। আমরা জানি মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, আর আমরা সেই অক্সিজেনটা পেয়ে থাকি কোথা থেকে? গাছ থেকে পেয়ে থাকি। তা আমরা যদি এই গাছ যদি আমাদের অক্সিজেন না হয়, তাহলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। আবার গাছেরও বেঁচে থাকার জন্য কার্বন ডাই অক্সাইড দরকার, আর সেই কার্বন ডাই অক্সাইডটা আমরা গাছকে দিয়ে থাকি। এভাবে মানুষ গাছ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর গাছ ওই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে এবং আমাদের অক্সিজেন দেয়। এভাবে প্রাকৃতিক যে ভারসাম্য, সেই ভারসাম্যটা বজায় রাখা সম্ভব হচ্ছে। এবং সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় বিভিন্ন রাস্তার আশেপাশে, বসত বাড়ির আঙিনায়, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে আমরা বিভিন্ন রকমের গাছপালা রোপণ করে থাকি, ফুলের গাছ, ফলের গাছ রোপণ করে থাকি, যেগুলো সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অবদান রেখে চলছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষির যে গুরুত্ব, সেই গুরুত্ব আসলে কৃষি গুরুত্ব অপরিসীম। এবার আমরা পরের বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কৃষির ক্ষেত্র। কৃষির মোট ৬টি ক্ষেত্র রয়েছে। সেই ক্ষেত্রগুলো হচ্ছে মাঠ ফসল, উদ্যান তত্ত্ব বা উদ্যান ফসল, তারপর হচ্ছে মৎস্য চাষ, গবাদি পশু, পোল্ট্রি এবং হচ্ছে বনায়ন। তা আমরা এক এক করে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মাঠ ফসল, উদ্যান ফসল, তারপর মৎস্য চাষ, গবাদি পশু, পোল্ট্রি এবং হচ্ছে বনায়ন। তার আগে আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে ফসল। ফসলের প্রকারভেদ। কৃষক জমিতে যে ফসলগুলো চাষ করে সেগুলোকে আমরা ফসল বলে থাকি। এর জন্য আমরা কচুরিপানা যেহেতু চাষ করে না, দুর্বাগা যেহেতু চাষ করা হয় না, এজন্য আমরা কিন্তু ফসল বলি না। তবে অর্থনৈতিক ভাষায় আমরা ফসল তাকেই বলবো যার চাহিদা থাকবে এবং হচ্ছে যার বাজার মূল্য থাকবে, তাকে আমরা কি বলবো? ফসল বলবো। কৃষক মাঠে যে ফসল চাষাবাদ করে সেই ফসলগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করব, সেটা হচ্ছে একটা হচ্ছে মাঠ ফসল এবং আরেকটা হচ্ছে উদ্যান ফসল। মাঠ ফসলগুলো হচ্ছে যে ফসলগুলা একটু নিচু জমিতে বা মাঝারি নিচু জমিতে চাষাবাদ করা হয় এবং যেগুলা চাষ করতে কোনো বেড়া দেওয়ার দরকার হয় না, খুব বেশি যত্ন নিতে হয় না, প্রতিটা গাছের আলাদা যত্ন নিতে হয় না, বেড়া দেওয়া লাগে না, এই ধরনের ফসল। এবং এগুলা খাবার আগে প্রসেসিং করতে হয়। যেমন ধান, গম, ভুট্টা, এগুলো দেখা যায় যে নিচু জমিতে চাষাবাদ করা হয়। তাছাড়া এগুলার বেড়া দেওয়ার দরকার হয় না এবং এগুলা এক এক মানে একবারে পাকে এবং একবারে কেটে নেওয়া হয়। এবং এগুলো খাবার আগে কি করতে হয়? প্রসেসিং করতে হয়। যেমন ধান থেকে চাল তৈরি করতে হয়, তারপর সিদ্ধ করতে হয়, তারপর আমরা ভাত পেয়ে থাকি। তো এগুলো হচ্ছে কি মাঠ ফসল। আর উদ্যান ফসল হচ্ছে কি কি যে ফসলগুলো উঁচু জমিতে চাষাবাদ করা হয়, যেমন হচ্ছে ফুল গাছ, ফল গাছ, এগুলা। তবে এই উদ্যান ফসল ক্ষেত্রে এগুলো উঁচু জমিতে চাষাবাদ করা হয়, বন্যমুক্ত এলাকায় চাষাবাদ করা হয়। এবং এগুলা খাবার আগে কি করতে হয়? মানে এগুলো খাবার আগে প্রসেসিং করতে হয় না। যেমন একটা গাছে আম আছে, সেটা তুমি এনে কিন্তু খেতে পারতেছো, তোমার কিন্তু প্রসেসিং করা লাগতেছে না। তো এগুলো হচ্ছে উদ্যান ফসল, হচ্ছে উঁচু জমিতে চাষাবাদ করা হয় এবং এগুলো প্রতিটা গাছের যত্ন নিতে হয়। যেমন একটা আম গাছ বা যে কোনো একটা ফলের গাছ বা কোনো সবজি গাছ, যেমন টমেটো গাছ চাষ করে, সেটা কি করতে হয়? চারপাশে বেড়া দিতে হয় এবং তারপর হচ্ছে সেটা পানি দিতে হয়, তারপর হচ্ছে সেটা সার দিতে হয়। মানে এর প্রতিটা মানে গাছের কি করতে হয়? আলাদাভাবে যত্ন নিতে হয়। এগুলো হচ্ছে উদ্যান ফসল। তো এবার আমরা উদ্যান এবং মাঠ ফসলের যে শ্রেণীবিভাগ রয়েছে সে সম্পর্কে জানবো। মাঠ ফসলের ভিতরে আছে দানা জাতীয় ফসল, যেমন ধান, গম, ভুট্টা। তারপর ডাল জাতীয় ফসল রয়েছে, যেমন হচ্ছে মসুর ডাল, মুগ ডাল, ছোলা। আঁশ জাতীয় ফসল হচ্ছে পাট, তারপর তুলা। তেল জাতীয় হচ্ছে সূর্যমুখী, সরিষা, বাদাম, এগুলা। চিনি জাতীয় ফসল আছে যেমন আখ, সুগার বিট, খেজুর। পশুর খাদ্য আছে নেপিয়ার ঘাস, পাড়া ঘাস, এগুলা।
তারপর হচ্ছে সবুজ সার জাতীয়, যেমন ধইঞ্চা, খেসারি, এগুলো হচ্ছে সবুজ সার জাতীয় ফসল। শিল্প ফসল হচ্ছে যেটা বললাম যে চা, এগুলো হচ্ছে কি শিল্প ফসল। রাবার, এগুলো হচ্ছে শিল্প ফসল। তারপর হচ্ছে পানীয় ফসলের ভিতরে আছে চা, কফি, এগুলা। তাহলে মাঠ ফসলের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, আমরা সেই শ্রেণী বিভাগ সম্পর্কে জানলাম। তোমরা এখানে মাঠ ফসল যতগুলোই ফসল দেখতে পাচ্ছ, দানা জাতীয়, ডাল জাতীয়, আট জাতীয়, তেল জাতীয়, সব ফসলগুলোই কিন্তু আমি যেটা বললাম যে এগুলা ফসল চাষ করতে এই ফসলগুলা কোনো বেড়া দেওয়ার দরকার হয় না, এবং খাবার আগে প্রসেসিং করতে হয়, এবং একবারে এই ফসলগুলো পরিপক্ক হয় এবং একবারে কেটে নেওয়া হয়। এবার আমরা উদ্যান ফসলের যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগ সম্পর্কে জানবো। উদ্যান ফসলের ভিতরে রয়েছে ফুল জাতীয় ফসল, ফল জাতীয়, সবজি এবং হচ্ছে মশলা। ফুল জাতীয় যত ফুল আছে, যত ফল আছে, যত সবজি আছে, সব যত মশলা আছে, সবগুলি হবে কি উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। উদ্যান ফসলের যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছিলাম, যে ফসলগুলা উঁচু জমিতে ফুল, ফল, শাকসবজি, মশলা, যেমন পেঁয়াজ, মশলার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সবই কিন্তু উঁচু জমিতে চাষ করা হয়। সবজির ভিতরে কথা বললাম যেটা, যত ধরনের সবজি রয়েছে, ফল, যত ধরনের ফল রয়েছে, ফুল, এগুলো সবগুলি কিন্তু উঁচু জমিতে চাষ করতে, এবং প্রতিটা গাছেরই কিন্তু যত্ন নিতে হয়। এগুলো ছিল উদ্যান ফসল এবং মাঠ ফসলের যে শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা। তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে তোমরা ধানের ছবি দেখতে পাচ্ছ, যে ধান আহ ধান গাছের আগাছা পরিষ্কার করতেছে, আর এখানে তোমরা ফুলের ছবি দেখতে পাচ্ছ। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে বাম পাশে যে ছবিটা, এটা হচ্ছে কি মাঠ ফসল অর্থাৎ ধানের। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মানে উদ্যান ফসল অর্থাৎ ফুল। এবার আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইড হচ্ছে কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস, অর্থাৎ কোন কোন উৎস থেকে আমরা কৃষি তথ্য এবং সেবা পেয়ে থাকি। যে যে উৎস থেকে আমরা কৃষি তথ্য সেবা পেয়ে থাকি সে হচ্ছে অভিজ্ঞ কৃষক, তারপর হচ্ছে কৃষক মাঠ স্কুল, কৃষক সভা বা উঠোন বৈঠক, উচ্চ শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন উচ্চ শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে আমরা কৃষি তথ্য এবং সেবা পেয়ে থাকি। তারপর আছে কৃষি তথ্য সেবায় কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অফিস। এই কৃষি সম্প্রসারণ অর্থাৎ উপজেলা কৃষি সম্প্রসারণ যে অফিস রয়েছে, সেখান থেকে আমরা কৃষি সম্পর্কে যে তথ্য, সেই তথ্য পেতে পারি। এবং কৃষি সম্প্রসারণ অফিস মাঝে মাঝে বিভিন্ন এলাকায় কৃষি মেলা আয়োজন করে থাকে, সেখানে গিয়ে অনেকে কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারে। কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে থেকে কৃষি তথ্য পেতে পারে। এবং বিভিন্ন এনজিও রয়েছে, এবং ইন্টারনেট, মোবাইল মাধ্যমে আমরা বিভিন্ন সময় এই কৃষি যে তথ্য রয়েছে সেই তথ্য আমরা পেতে পারি। তাছাড়া টেলিভিশন, রেডিও, এগুলোর মাধ্যমে আমরা কৃষি সম্পর্কে তথ্য পেয়ে থাকি। যেমন টেলিভিশনে চ্যানেল আই, বিটিভিতে বিভিন্ন ধরনের রকমের কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখানো হয়। সেই অনুষ্ঠান থেকে আমরা কৃষি সম্পর্কে যে তথ্য এবং সেবা, সেগুলো আমরা কিন্তু পেতে পারি। অথবা সরাসরি ফোন করেও কিন্তু আমরা কৃষি সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা কিন্তু পেতে পারি। এই যে বিষয়গুলো আছে কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির যে উৎস, সেই উৎসগুলোর নাম। তোমাদের যে নির্ধারিত কাজ সেই একে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং হচ্ছে কেন। সেই প্রশ্নটার অ্যান্সার তুমি বিভিন্ন যে আমি উৎসগুলোর কথা বললাম, যে অভিজ্ঞ কৃষক, কৃষক মাঠে স্কুল, কৃষক সভা, উঠোন বৈঠক, উচ্চ শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান, তুমি যে কোনো একটা অপশন থেকে তুমি যদি সেই অ্যান্সারটা লেখো, তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। তবে আমি এখানে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যেমন কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা যায়। গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এ মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এ মেলায় কৃষি বিষয়ক লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকের দেওয়া হয় বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। আমি এখানে শুধু কৃষি মেলার কথা বললাম, তুমি এখানে ইচ্ছা করলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠান যে রয়েছে, সেই প্রতিষ্ঠানের কথা তুমি আলোচনা করতে পারো। অথবা কৃষি তথ্য সেবায় কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস রয়েছে, সেখান থেকেও কিন্তু কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তি পেতে পারো। সে বিষয়গুলো সম্পর্কে তুমি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার লিখতে পারো।
তারপরে যে খ নাম্বার যে প্রশ্ন রয়েছে বনায়ন। দেখো বনায়ন হচ্ছে গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলি। আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো কি বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোন দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25 ভাগ বনাঞ্চল থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের 25 ভাগের মানে থাকা উচিত, কিন্তু আছে মাত্র 17 ভাগ। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানি চাহিদা পূরণ হয় এবং হচ্ছে অন্যদিকে পরিবেশ ভালো রাখে। তো তোমাদের প্রশ্ন ছিল বনায়ন কাকে বলে। এরা হচ্ছে বনায়ন অর্থাৎ বনায়ন হচ্ছে কি গাছপালা দিয়ে একটা এলাকাকে আচ্ছাদিত করা এবং সেখান থেকে কি করা হয় মানুষ অক্সিজেন পায় এবং গাছ কি করে মানুষ যে অক্সিজেন ত্যাগ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে সেটা গাছ গ্রহণ করে সে বিষয়গুলো। এখন বনায়ন বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন সামাজিক বনায়ন রয়েছে। তারপরে সামাজিক বনায়ন তো অনেক ক্লাসিফিকেশন রয়েছে, যেমন কৃষি বনায়ন, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক বনায়ন, তারপর হচ্ছে রাস্তা এবং পাশে যে গাছপালা লাগানো হয় তখন সেটাও কিন্তু বনায়নের অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন তোমরা যদি প্রশ্ন আছে বনায়ন কি, তাহলে তোমরা এগুলো লাগাবে যে গাছপালা রোপণ করে পরিবেশকে সুন্দর রাখার যে প্রক্রিয়া তাকে আমরা বনায়ন বলবো। আর তার ভিতরে এই কথাগুলো তোমরা লিখে দিতে পারো। এবং বনায়নের যে শ্রেণী বিভাগগুলোর কথা বললাম আমি, যে কৃষি বনায়ন, সামাজিক বনায়ন, যে যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো। তারপর আছে গ নাম্বার হচ্ছে মাঠ ফসল এবং উদ্যান ফসলের নাম। আমি তোমাদের যে ক্লাসিফিকেশনটা পড়াইছিলাম মাঠ ফসল এবং উদ্যান ফসল, তার ভিতরে আমি মাঠ ফসলের যে শ্রেণীবিভাগগুলো ছিল অর্থাৎ ধান, গম, পাট, মসুর ডাল, এগুলো হচ্ছে কি মাঠ ফসল। অর্থাৎ এই ফসলগুলা বিস্তীর্ণ এলাকা চাষাবাদ করা হয় এবং এগুলো কি করা হয় বেড়া দেওয়ার দরকার না, প্রতি গাছের আলাদা যত্ন নিতে হয় না। আর উদ্যান ফসল যে ফসলগুলোর কথা আমি বলেছিলাম যেটা হচ্ছে লাউ, সিম, চাল কুমড়া, ঝিঙা, আম, যত ধরনের ফুল রয়েছে, যত ধরনের মশলা রয়েছে, যত ধরনের ফল রয়েছে, এগুলো হচ্ছে কি উদ্যান ফসল। তা আমি আমার মতো করে এই যে ফসলের যে উদাহরণগুলো আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখানে, তোমরা তোমাদের মতো করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ঘ নম্বর যে প্রশ্ন তোমাদের রয়েছে, অর্থাৎ কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার ছক। দেখো কাজের ধরন, আমরা জমি চাষের ক্ষেত্রে এক ধরনের যন্ত্র ব্যবহার করি, বীজ বপনের জন্য এক ধরনের, ঔষধ ছিটানোর জন্য এক ধরনের, ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য আমরা এক ধরনের যন্ত্র ব্যবহার করে থাকি। জমি তৈরি চাষের ক্ষেত্রে আমরা বাড়ি লাঙ্গল, বোট লাঙ্গল, পাওয়ার টিলার এই যন্ত্রগুলো ব্যবহার করে থাকি। তারপর বীজ বপনের ক্ষেত্রে আমরা বাড়ি বীজ বপন যন্ত্র যে রয়েছে সেই বীজ বপন যন্ত্র ব্যবহার করে থাকি। ওষুধ ছিটানোর জন্য আমরা ন্যাপসাক স্প্রেয়ার সেটা ব্যবহার করে থাকি। ফসলের মাঠে সেচের জন্য আমরা বাড়ি পাম্প বা সেন্ট্রিফিউগাল যে পাম্প রয়েছে সেই পাম্প আমরা ব্যবহার করে থাকি। তোমরা তোমাদের নিজেদের মতো করে জমি চাষের যে চাষাবাদ যে যন্ত্রপাতি রয়েছে, বীজ বপনের যে যন্ত্রপাতি রয়েছে, ওষুধ ছিটানোর যে যন্ত্রপাতি রয়েছে, ফসলের মাঠে সেচ প্রদানের জন্য যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো তোমাদের মতো করে তোমরা এখানে লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল সেই অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ একের যে প্রশ্নগুলো ছিল আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এবং তোমরা এই বিষয় থেকে অর্থাৎ তথ্য নিয়ে তোমরা তোমাদের আরো বিভিন্ন জায়গা থেকে তোমার বই বা বিভিন্ন ইন্টারনেট থেকে যে তথ্যগুলো পাবে সেগুলো দিয়ে তোমরা এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে এবং যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর অ্যান্সার লিখবে। তো প্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রথম নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট এক নিয়ে তোমাদের আলোচনা করলাম। তো তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের প্রথম অ্যাসাইনমেন্ট এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।